কবি যে শুধু সৃষ্টি করে তা নয়, কবি সৃষ্টি রক্ষাও করে। যা স্বভাবতই সুন্দর তাকে যেমন আরো সুন্দর করে প্রকাশ করা তার একটা কাজ, যা সুন্দর নয় তাকেও অসুন্দরের হাত থেকে বাঁচিয়ে তোলা তারই একটা কাজ। চরিত্রহীন উপন্যাসের একটি উক্তি দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত শরৎচন্দ্র কুঠিতে প্রবেশ করলাম। বন্ধুরা, আজকে আমার বার্থডে ভ্লগের সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রূপনারায়ণ নদীর পাড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনের আশ্রয়স্থল এই শরৎচন্দ্র কুঠি সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য যেমন আমি নিজেও জানবো আজকে, আর তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। কর্মসূত্রে হোক বা ব্যক্তিগত কারণে জীবনের অনেকটা সময় কিন্তু তিনি দেশের বিভিন্ন প্রান্তে কাটিয়েছেন, কিন্তু তার নিজস্ব বাড়ি হলো দেউলটির সমতা গ্রামের এই কুঠিরটি। বারান্দায় উঠেই প্রথমেই চোখ গেল পড়ার ঘরটির দিকে। এই ঘরটিতে বসেই তিনি লেখালেখি করতেন। তার ব্যবহার করা পড়ার টেবিল চেয়ার কিন্তু আজও ঠিক তেমন ভাবেই সাজানো গোছানো আছে। তার ব্যবহার করা বুক সেলফ, লাঠি, একজোড়া জুতো সবই সযত্নে এই ঘরে রাখা আছে। ঘরে তার ভাই, তার স্ত্রী হিরণময়ী দেবী আর তার শেষ যাত্রার ফটোও রাখা আছে। রেঙ্গুনে থাকাকালীন তার প্রথম পক্ষের স্ত্রী আর পুত্র প্লেগ রোগে মারা গিয়েছিলেন। এরপর তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন হিরণময়ী দেবী। তিনি কিন্তু বিধবা ছিলেন। সমাজের সমস্ত কুসংস্কার ভেঙে যেমন তাকে বিয়ে করেছিলেন, তাকে লেখাপড়াও শিখিয়েছিলেন। এবারে পাশের ঘরটিতে যাওয়া যাক। আর এখানে একজন যে কেয়ারটেকার আছেন, এই দাদু কিন্তু সমস্ত ইতিহাস গড়গড় করে বলে চলেছেন। ঘরটি ছিল তখনকার দিনের বৈঠকখানা, মানে বসার ঘর। এই ঘরের বিছানাটা কিন্তু আজও টান টান করে গোছানো থাকে। গোছানো আছে বালিশ, ঘড়ি, রেডিও, একটা সোফা আছে, জলচৌকি আছে। আলমারিতে আছে তার ব্যবহার করা বইপত্র, যেগুলো তিনি পড়তে খুব ভালোবাসতেন। গড়গড়াও রাখা আছে। এই ঘরে থাকা ঘড়িটি কিন্তু 100 বছর পুরানো। আজও দম দিলে শুনেছি খুব ভালো চলে। স্বদেশী আমলে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরও আনাগোনা এই বাড়িতে চলত। তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু দুবার এই বাড়িতে এসেছিলেন। আর এই রূপনারায়ণ নদী পথেই কিন্তু সমস্ত স্বদেশী গণ্যমান্য ব্যক্তিদের আনাগোনা এই বাড়িতে চলত। নানা রকম জিনিসপত্র তো আছে, আর আছে হচ্ছে বেলজিয়াম কাঠের তৈরি একটি দামি আয়নাও। ঘরটি তো দেখা হলো, এবার যাওয়া যাক পাশের ঘরটিতে। লেখালেখির পাশাপাশি গ্রামের মানুষের সুবিধার জন্য তিনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন। ঘরটিতে বসেই তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই ঘরের মধ্যে যে চরকাটা আছে, এই চরকাটা কিন্তু তিনি জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন এনেছিলেন। নানান কাঠের জিনিসপত্র, আরাম কেদারা সবকিছুই তো তোমরা দেখতে পাচ্ছ। আর পাশের জানালা দিয়ে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো। এই ঘরের এক কোণে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিও আছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন অ্যারেস্ট হলেন, তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এই শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে গিয়েছিলেন। সেই থেকেই আজও এখানে নিত্য পুজো হয়। এই স্মৃতিমাখা বাড়িটির পিছন দিকটা গিয়ে এবার ঘুরে আসি। বাড়িটির প্রতিটি কোণায় যেন তার রচিত গল্প উপন্যাসের প্রেক্ষাপটগুলো ফুটে উঠছে। জায়গাটিতে ছিল হচ্ছে রান্নাঘর। সেকালে রান্নাঘরগুলো তো মাটির হতো। বন্যার কারণে রান্নাঘরটা একসময় ভেঙে যায়, তারপর থেকে জায়গাটা ফাঁকাই পড়ে আছে।
ছিল হচ্ছে ঠাকুর ঘর, আর এখানে আছে হচ্ছে একটি ধানের গোলা। ধানের গোলার পিছনে আছে হচ্ছে বাথরুম। তখনকার দিনে তো বাথরুমগুলো বাড়ি থেকে অনেকটা দূরেই করা হতো, তার জন্য। পিছন দিকটা তো বেশ অনেকক্ষণই ঘুরলাম, তারপরে ভাবলাম এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তোলা যাক। বেশ কয়েকটা ফটো তোলার পর তারপরে মেয়ের হাত ধরে নিয়ে ওপরের দিকে এগিয়ে যাচ্ছি, আর মনে মনে ভাবছি নিচে তো এত কিছু দেখলাম, এবার দোতলাতে গিয়ে না জানি আরো কত অজানা জিনিস জানতে পারবো। দোতলায় এসে চারিদিকটা দেখে তো এখানে আমি কি যে বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। চারিদিকে খোলা বারান্দা, আর দূরে কিন্তু দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। কেন যে তিনি এত লেখালেখি করতেন আর তার লেখার ভাষাগুলো তিনি কোথা থেকে খুঁজে পেতেন, তার প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়ে যেত, সেটা এখানে এসে আমি সত্যিই বুঝতে পারছি। এরকম জায়গায় থাকার জন্য সত্যি হয়তো ভাগ্যের দরকার হয়, আর এরকম জায়গায় থেকে তিনি আমাদের জন্য যা যা রচনা করে গেছেন, যে সমস্ত গল্প উপন্যাস আমাদের উপহার দিয়ে গেছেন, তার কারণেই তিনি আজও আমাদের মাঝে অমর কথাশিল্পী হয়ে বেঁচে আছেন। আজকে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টিটা থেমে গিয়ে একটা প্রচণ্ড রোদ উঠছে, তার কারণে আর কি গরমের পরিমাণও তেমন। যাই হোক, এত সুন্দর একটা জায়গায় এসে গরম, বৃষ্টি, রোদ সবকিছুকেই একদম ইগনোর করে আমরা এই জায়গাটাকে উপভোগ করছি। আর আমার মাম্মা এই খোলা বারান্দা পেয়ে খুব মজা পেয়ে এদিক ওদিক দৌড়দৌড়ি করছে। দোতলা থেকে আমি একবার চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দোতলা বারান্দা ঘেরা 40 ইঞ্চি চুন সুরকি পোড়া ইটের দেওয়ালের বাড়ি, কাঠের পিলার, পাথর ও মার্বেলের মেঝে। এখানে তিনি ছাড়াও থাকতেন তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী ও দাদা স্বামী বেদানন্দ। এই ঘরটিই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোয়ার ঘর। জীবনের অনেকটা সময় কিন্তু তিনি বার্মাতে কাটিয়েছেন। বার্মা অর্থাৎ আজকের মায়ানমার। বার্মিজদের বাড়ির আদলেই কিন্তু এই বাড়িটি তিনি বানিয়েছিলেন। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে রূপনারায়ণ নদীটাকে দেখছিলাম, আর দুজন বলাবলি করছিলাম এরকম একটা জায়গায় থেকে তিনি কেনই বা লেখালেখি করবেন না, এমনি তো তার কলমে ভাষা চলে আসবে। তাই এসে চারিদিকটা ঘুরে তো বেশ ভালোই লাগলো। আর আমার মাম্মা তো যখন থেকে দোতলাতে এসে একবার এদিক একবার ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর দূরে দেখতে পেলে তাল গাছের ফাঁক দিয়ে কিন্তু রূপনারায়ণ নদী উকি প্রায় অনেকক্ষণ ধরেই বাড়ির প্রতিটি কোণা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমরা 3 জন মিলে কিন্তু খুব এনজয় করলাম এখানে এসে। বাড়ির প্রতিটি কোণা বেশ ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, আর নিজেদের মধ্যে অনেক গল্পও করছিলাম। বেশ ভালো কাটলো আজকের দিনটা। আমার মাম্মা তো যেতেই চাইছে না, এখানে কয়েকটা পাখি দেখে ও দাঁড়িয়ে গেছে, তার জন্য ওর পাপা আর কি ওকে কোলে নিয়ে পাখিগুলোকে দেখাচ্ছে। তারপরে তো আমরা আস্তে আস্তে এবার নিচের দিকে যাচ্ছি, কারণ বেরিয়ে পড়তে হবে। আমরা অনেকক্ষণই এসছি,
প্রথমে তো রূপনারায়ণ নদীর পাড়ে অনেকক্ষণ আমরা ঘুরেছি, সেটা তো তোমাদেরকে একটা পার্টে আমি দেখিয়েছি, কারণ রূপনারায়ণ নদীর পাড়টা একটা আলাদা সৌন্দর্য, একসাথে দেখালে না তোমরা হয়তো গুলিয়ে ফেলতে পারতে, তার জন্য আমি একটা আলাদা পার্ট করে নদীর পাড়টা আলাদাভাবে দেখিয়েছি আর বাড়িটা আলাদাভাবে ঘুরে দেখালাম। আর যদি কেউ এখানে আসতে চাও সবাই কিন্তু 3:30-র পরেই আসবে, কারণ এই জায়গাটা 3:30-র পরেই খোলা হয়। আর এখানে দুজন কেয়ারটেকার আছে যারা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পুরোটা বুঝিয়ে বলবে, মানে তখনকার দিনের নানা রকম ইতিহাস তোমরা জানতে পারবে। এই বাড়িটি এখন হেরিটেজ প্রপার্টির মধ্যে পড়ে, আর দুজন কেয়ারটেকারের ব্যবহার যেরকম ভালো, বাড়িটি কিন্তু সযত্নে তারা রেখে দিয়েছেন। এবার তো বেরিয়ে যাব, তাই চলে যেতে যেতে ভাবলাম বাড়ির চারিদিকটা আরো একবার ঘুরিয়ে তোমাদেরকে আজও হয়নি তোমার কথা রীতি, গল্পে তোমায় চিনে নেওয়া যথারীতি। সময় যদিও পেরিয়ে গেছে, বইয়ের তাকে তোমারই লেখা আছে। শ্রীকান্ত, পরিণীতা তোমার হাতে সেজেছে, দেবদাসের চরিত্র বড় পর্দাতেও নেমেছে। চিরজীবী থেকে যাবে তোমার অস্তিত্ব, ফিরুক শরৎ ঋতুর মতো তোমার ব্যক্তিত্ব। মানুষটি হয়তো আজ আমাদের মাঝে আর নেই, কিন্তু তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের মধ্যে চিরকাল তিনি বেঁচে থাকবেন। বন্ধুরা, আজকে এরকম একটা জায়গায় এসে আমি আমার মতো করে পুরোটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম, আর যতটা যা দেখেছি তোমাদেরকেও সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করেছি। সত্যি কথা বলতে এরকম একটা জায়গায় এসে ফিরে যাওয়ার সময় মনটা একটু কেমন করে, কিন্তু কিছু করার নেই, ফিরে তো যেতেই হবে। আর এই পুকুরটিকে তো দেখতেই পাচ্ছ, এটিও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের প্রেক্ষাপটের মধ্যেই পড়ে। বাড়ির বাইরেটাও ভাবলাম আরও একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর দূরের নদীটিকে তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ছোটবেলা থেকেই গল্পের বই পড়তে আমি খুবই ভালোবাসি। মেলাতে যখন যেতাম গল্পের বই তো আমি কিনতামই। স্কুলের বাইরেও বইয়ের দোকান ছিল, সেখানে গল্পের বই দেখলেই আমি কিনে নিয়ে বাড়িতে চলে আসতাম। আর স্কুলের পড়া বাদ দিয়ে, বাড়ির আন্টির পড়া বাদ দিয়ে আমি কি করতাম, বইয়ের ফাঁকে গল্পের বইগুলোকে রেখে গল্পের বই পড়তাম। একটা বই যদি শুরু করতাম, যতক্ষণ না আমি শেষ করতাম, পুরো গল্প জেনে নিতাম, আমি একদমই শান্তি পেতাম না। সেই সময়ে কিন্তু আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি, মেজ দিদি, তারপরে পল্লী সমাজ, এই সমস্ত গল্প কিন্তু আমি পড়তাম, পুরো বইটা পড়তাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আমার প্রিয় লেখক, যার প্রচুর বই আমি পড়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার জন্মদিনে আমার প্রিয় লেখকের বাড়িতে এসে না আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের সঙ্গে, তাই অনেক কিছু শেয়ার করলাম, অনেক জানা অজানা কথাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার প্রিয় লেখকের বাড়ি যে এতটা কাছে আমি সত্যিই জানতাম না। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া খুবই ইম্পর্টেন্ট, আমি সোশ্যাল মিডিয়া থেকেই এই অ্যাড্রেসটা খুঁজে পেয়েছিলাম। দুপুরবেলা তো খুব তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা জানতাম না এই জায়গাটা কখন খোলে। তো যাই হোক, গেলাম যখন অনেক সবটাই শেয়ার করেছি। বন্ধুরা, এরপর বাড়িতে গিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করব, তারপরে যা যা হবে, যেটুকুই যা কিছু হবে তোমাদের সঙ্গে আমি পরের ব্লগ থেকে শেয়ার করব, কারণ না হলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর আমার যে ইউটিউব চ্যানেলটা